এবার আসি আমরা যৌগ গঠনের নিয়মটা নিয়ে, যে কখন দুইটা মৌল আমার যৌগ গঠন করে। তো প্রথমেই আমরা ষষ্ঠ অধ্যায়ে আমরা প্রথমে কিন্তু পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেনের 1, পারমাণবিক সংখ্যা কত? 1। এরপরে ধরো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 6। এরপর অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 8। এরপরে ফ্লোরিনের কত? ফ্লোরিনের হচ্ছে আমার 9। এরপরে এগুলো সবগুলো হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের 1, কার্বনের 6, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়ামের হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13। তো এরপরে আরও আছে সালফার, ক্লোরিন, আর্গন, সালফার, ক্লোরিন, আর্গন। তো আর্গনের হচ্ছে 18, ক্লোরিন 17, সালফার কত? 16। তো এই পারমাণবিক সংখ্যাগুলো আমরা মনে রাখবো, কারণ অনেক সময় প্রশ্ন আসবে কি শুধু পারমাণবিক সংখ্যা উল্লেখ করে দিবে, তোমাকে কি মৌলটা চিহ্নিত করতে হবে যে এটা কোন মৌল। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অথবা এমন আসতে পারে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। তো এভাবে প্রশ্নে আসতে পারে। তো এগুলো মুখস্থ করে রাখবে, জেনে রাখবে। তো এরপর আসি আমরা কখন দুইটা মৌল যৌগ গঠন করতে পারে, আয়ন কখন গঠন করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসি। তো মূলত পরমাণুর একটা বৈশিষ্ট্য আছে। পরমাণুর বৈশিষ্ট্য হচ্ছে কি? কারণ পরমাণুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে তোমার পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ফিল আপ রাখতে চায়। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরটা কি সে পূর্ণ রাখতে চায়, মানে তার ধারণ ক্ষমতা। আমরা যে ধারণ ক্ষমতা পড়ছিলাম না, যে 2n² দিয়ে আমরা কি একটা কক্ষপথ বা একটা শক্তি স্তরের একটা কক্ষপথ বা একটা শক্তি স্তর এই কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে সেটা নির্ণয় করতে পারি। তো এটা একটা পরমাণু, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি শক্তি স্তর বা কক্ষপথ। তো এই কক্ষপথে প্রথম, এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরকম করে চতুর্থ, পঞ্চম এরকম যাবে। তো কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে এটা আমরা এই সূত্রের মাধ্যমে আগে নির্ণয় করা শিখেছি। তো প্রথম শক্তি স্তরে কয়টা? 2 × 1²। এই n দিয়ে মূলত আমি কক্ষপথ বা শক্তি স্তরকে বোঝাই। দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2 × 2²। n এর মধ্যে 2 বসবে, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতেছি। আর এরপরে ধরো তৃতীয় শক্তি স্তরে 2 × 3², চতুর্থ শক্তি স্তরে 2 × 4²। এভাবে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি। তো এখানে হয় 2, 8, 18, 32 এরকম। অর্থাৎ আমার চতুর্থ শক্তি স্তরে আমি 32টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। এখন পরমাণুর বৈশিষ্ট্য হচ্ছে সে কি করে? তার সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ রাখার চেষ্টা করে, অথবা আরেকটা নিয়ম হচ্ছে তোমার অক্টেট রুল বলে এটাকে, অক্টেট রুল। এখন অক্টেট রুল অনুসারে পরমাণু সবসময় তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ধারণ করতে চায়। 8টা ইলেকট্রন ধারণ করলে সেটা কি অধিক স্থিতিশীল অবস্থায় থাকে বলে বিবেচনা করা হয়, বা এই পরমাণুটা অধিক স্থিতিশীল হয়। তো এক্ষেত্রে এখন আমরা যদি এরকম উল্লেখ করি যে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কি তোমার বন্ধন গঠন করা সম্ভব। তো এখন সোডিয়ামের আমার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11, আর ক্লোরিনের হচ্ছে আমার 17। এক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি দেখব? আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, তো সোডিয়াম হচ্ছে আমার 11 আর ক্লোরিন কত? 17। তো এখন এদের ইলেকট্রন বিন্যাস করলে আমি কি পাই? সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তো 8 2 10, আর তো টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা। এটা হচ্ছে প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি আমার প্রোটন সংখ্যা। যেহেতু পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই এখানে ইলেকট্রন সংখ্যা, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যাও আমার 11। তো 2 8 10টা হয়ে গেল, আর বাকি আছে একটা। তো এই একটা ইলেকট্রন আমার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। কিন্তু তৃতীয় শক্তি স্তরে আমার ধারণ ক্ষমতা কিন্তু কত? 3 3 9 না 2 না 18টা ইলেকট্রন। তো এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কত দেখব? 2 আর 2 8 10, আর 7টা বাকি আছে, তো 7, সর্বশেষ শক্তি স্তর 7। এখন চিত্র আকারে দেখাইলে আমার এটা হচ্ছে ধরো সোডিয়ামের নিউক্লিয়াস। তো এর
এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমার কি তৃতীয় শক্তি স্তর। আর ক্লোরিন এটা হচ্ছে সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম। আর ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখাই তাহলে কি হবে, এটা হচ্ছে নিউক্লিয়াস ক্লোরিনের। এখানে নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন আর নিউট্রন। আর প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে আমরা কি ভর সংখ্যা বলি। তো এগুলো নিউক্লিয়াস। এরপরে এটা হচ্ছে আমার কি প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে আমার তৃতীয় শক্তি স্তর। তো এখন আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, প্রথম শক্তি স্তরে আমার সর্বোচ্চ 2টা, তো 2টা ফিল আপ করে দিই, 2টা ইলেকট্রন। তো দ্বিতীয় শক্তি স্তরে আমার 8টা, তো 1 2, এখানে কিন্তু ধারণ ক্ষমতায় 8টা, হ্যাঁ। দ্বিতীয় শক্তি স্তরে 2n² হিসেবে 2n² হিসাব করলে কত, n এর মান কত, n হচ্ছে আমার শক্তি স্তর বোঝায়, তো 2, n এর মান 2, তাহলে 2 × 2² সমান সমান 2 × 4 4 × 8, তার মানে আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8টা। তো আমি 8টা এখানে দিয়ে দিব, 4 5 6 7 8। তো এই 8টা ইলেকট্রন, 8 দিয়ে 10টা হলো, আর আছে তার কয়টা, একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন যাবে কোথায়, আমার তৃতীয় শক্তি স্তরে। এগুলো আমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস চিত্রসহ। তো ক্লোরিনের কত, 17 না, ক্লোরিন 17 হলে তো এখানে 2টা। আর দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 8। আর তৃতীয় শক্তি স্তরে আছে আমার 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা হলো। এখন অক্টেট রুল হিসেবে আমি কি বলছিলাম, অক্টেট নিয়ম অনুযায়ী, অক্টেট রুল, এটা হচ্ছে অক্টেট রুল। অক্টেট রুল অনুযায়ী পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ধারণ করলে অধিক স্থিতিশীল অবস্থায় থাকে, তাই সে সবসময় কি 8টা ইলেকট্রন রাখতে চায়। এক্ষেত্রে দেখো সোডিয়ামের যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে, এই বাইরের যে ইলেকট্রনটা ত্যাগ করে, তাহলে কি তার তৃতীয় শক্তি স্তরে এটা আর থাকলো না, তাহলে তার কি দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, তখন 8টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তর কিন্তু এটা হবে তখন, যেহেতু এই ইলেকট্রনটা ত্যাগ করবে, তো তার সর্বশেষ শক্তি স্তর পরে কি এটা হবে, এই দ্বিতীয় শক্তি স্তরটা। তো দ্বিতীয় শক্তি স্তরে তখন কয়টা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ সোডিয়ামের যদি এটা কোনোভাবে ত্যাগ করতে পারে, সোডিয়ামের চেষ্টা করবে কি এটা এই ইলেকট্রনটা ত্যাগ করে দেওয়ার, কারণ এই অক্টেট রুল অনুযায়ী কি 8টা ইলেকট্রন ধারণ করলে অধিক স্থিতিশীল হবে। তো সে কি করবে, এটা ত্যাগ করার চেষ্টা করবে, এই ইলেকট্রনটা কি ত্যাগ করবে। এখন খেয়াল করো, এই ক্লোরিনের ক্ষেত্রে কি সর্বশেষ শক্তি স্তরে আছে 7টা ইলেকট্রন। তো 7টার মধ্যে এখন সে যদি একটা ইলেকট্রন পায়, কারো কাছ থেকে যদি একটা ইলেকট্রন পায়, সে এটা গ্রহণ করলে তাহলে কি হবে, তোমার এই ধরো এটা, আচ্ছা হ্যাঁ, ক্লোরিন যদি একটা ইলেকট্রন পায়, তাহলে সে কি তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হবে, তখন কি সে অধিক স্থিতিশীল হবে। তো এক্ষেত্রে সোডিয়াম কি করে, তার এই ইলেকট্রনটা ত্যাগ করে দেয়। ত্যাগ করে দিলে তখন কি হয়, এই সোডিয়ামের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই যে ইলেকট্রনটা ত্যাগ করছে, এর কারণে কি সে সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকবে, তখন 8টা ইলেকট্রন থাকবে। 1 2 3 4 5 6 7 8, আর এখানে 2। তার সর্বশেষ শক্তি স্তরে হয়ে গেছে কয়টা, 8টা ইলেকট্রন। একটা ইলেকট্রন সে কি করছে, ত্যাগ করছে। এখন এই ত্যাগ করা ইলেকট্রনটাকে এই ক্লোরিনে গ্রহণ করবে। ক্লোরিন কি করবে, এই ইলেকট্রনটা গ্রহণ করবে। যেহেতু এই ইলেকট্রনটা গ্রহণ করলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হবে, এবং সেই অক্টেট রুল অনুযায়ী সে অধিক বেশি স্থিতিশীল হবে। তো এক্ষেত্রে এখন সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এর ফলে সে কি আয়নে পরিণত হচ্ছে। কি আয়নে, ধনাত্মক আয়নে। কেন ধনাত্মক আয়নে, এখন খেয়াল করো, আমি বলছিলাম কি যে সোডিয়ামে প্রোটন সংখ্যা 11টা, আর আমরা শুরুতে বলছিলাম কি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ, প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট। আর ইলেকট্রন কি বলছিলাম, ইলেকট্রন হচ্ছে আমার কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তো এখন
নরমালি আমার প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এই কারণে আমার কি চার্জটা এই পরমাণু কি হয়, চার্জ নিরপেক্ষ হয়। যেহেতু ধনাত্মক চার্জও সমান ঋণাত্মক চার্জও সমান, সেক্ষেত্রে আমার কি পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। কিন্তু এক্ষেত্রে সোডিয়াম কি করছে, তার ইলেকট্রন একটা ত্যাগ করছে, ত্যাগ করার ফলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে কয়টা, 10টা। কিন্তু প্রোটন সংখ্যা কি চেঞ্জ হয়েছে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যা আছে কিন্তু 11টা। অর্থাৎ প্রোটন যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন কি আমার ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তার ঋণাত্মক চার্জের মাত্রা কি কমে গেছে আর ধনাত্মক চার্জের মাত্রা কি বেড়ে গেছে। কত বাড়ছে, 1। এই কারণে আমরা কি করি, সোডিয়ামের উপরে একটা প্লাস চিহ্ন দিয়ে রাখি। হ্যাঁ, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। সেম এখন ক্লোরিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা আগে ছিল 17, এখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে কত, এখন তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 18। অর্থাৎ তার ঋণাত্মক চার্জ 18টা এখন, কিন্তু তার প্রোটন সংখ্যা কিন্তু আগের মতো 17টাই আছে। অর্থাৎ তার ইলেকট্রন এই ঋণাত্মক চার্জের মানটা কি বেড়ে গেছে, কত বাড়ছে, 1। কারণ আমরা ক্লোরিনের উপরে ঋণাত্মক আয়নের একটা চিহ্ন দিই। হ্যাঁ, Cl মাইনাস লিখি, এটা হচ্ছে আয়ন, সোডিয়াম আয়ন যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, আর এটা কি ঋণাত্মক। ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, যেহেতু ঋণাত্মক চার্জ গ্রহণ করছে এই কারণে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এটা কি ধনাত্মক। এখন এই যে তাদের মধ্যে আয়নের সৃষ্টি হয়েছে, তো এই সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন দুইটা বিপরীত চার্জ যুক্ত থাকে, দুইটা বিপরীত চার্জ যুক্ত থাকায় তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ ক্রিয়া করে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ ক্রিয়া করে তাদের মধ্যে। তো এর ফলে তারা কি বন্ধন গঠন করে, আয়নিক বন্ধন গঠন করে। তো এইগুলো আমার, তাহলে আমি কি বলবো যে সোডিয়াম এবং ক্লোরিন কি বন্ধন গঠনে সক্ষম। সেম অন্য ধরো সোডিয়াম আর ফ্লোরিনের ব্যাখ্যাটাও তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিলে আশা করি বুঝবে বিষয়টা। এটা মূল কনসেপ্টটা মূলত আমার এই অক্টেট রুল অনুযায়ী, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করার প্রবণতা থাকে, পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রাখার প্রবণতা থাকে। 8টি ইলেকট্রন রাখলে তারা বেশি স্থিতিশীল অবস্থায় থাকে। তো আশা করি তোমরা বুঝছো, না বুঝলে প্রশ্ন করবে।